ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমাদের এই এপিসোডে দেখাবো টেন্সের। এর আগে আমি অনেকগুলো এপিসোড টেন্স নিয়ে করেছি, তো আজকে টোটাল টেন্সটা একসাথে সাম আপ করে দেখানোর চেষ্টা করব। তো এটা আমাদের টেন্সের ফাইনাল এপিসোড হিসেবেও ধরতে পারি। তো প্রথম আমরা যে আগের আলোচনাগুলো করেছিলাম সেই ভিত্তিতে আলোচনাগুলো করে আমরা এটার টোটালটা দেখানোর চেষ্টা করছি। তো প্রথম আমরা বলেছি টেন্স। টেন্স কি? টাইম। টাইম কি? অ্যাকশান। অ্যাকশান মানে কোনো একটা কাজ, ওয়ার্ক। এখানে বলে দিলাম ওয়ার্ক। এই ওয়ার্ক, অ্যাকশান, বলেছিলাম পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, তাই পৃথিবীতে কাজ হচ্ছে, পৃথিবী এগিয়ে চলেছে। এই যে কাজ, সেই সূর্যের ঘোরা থেকে একটা পিঁপড়ের হাঁটা পর্যন্ত, এটাই হচ্ছে কাজ। প্রত্যেকে কাজ করে চলেছে, প্রত্যেকে কাজ করছে। এই কাজগুলো তিনটে সময়ে হয়ে থাকে। একটা হয়ে গেছে, একটা হচ্ছে, আর একটা হবে। এই তিনটে। যেটা হয়ে গেছে সেটা পাস্ট, যেটা বর্তমানে হচ্ছে সেটা প্রেজেন্ট, আর যেটা ভবিষ্যতে হবে সেটা ফিউচার। সিম্পলি এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই তিনটে কাজের যে সময়, এই সময়টা কিভাবে নির্ধারণ করব। প্রত্যেকটি কাজের সময় সঠিকভাবে এক্সপ্রেস করাই হলো টেন্স। তো টেন্স মানে কি? টাইম। কিসের টাইম? অ্যাকশানের টাইম। টাইমটা কখন হয়েছে, এখন আমি কথা বলছি, এই কথাটা আগামীকাল পাস্ট হয়ে যাবে। আর গতকালের কাছে যে প্ল্যানিংটা ছিল আমার, আজকে সেটা হচ্ছে ফিউচার। তার মানে ফিউচার মানে একটা প্ল্যানিং, আর পাস্ট মানে হচ্ছে হিস্ট্রি। আর ফিউচার প্ল্যানিংকে আমরা সবসময় প্ল্যানিং করেছি, কিন্তু ওটা মিস্ট্রি। প্ল্যানিংটা সাকসেস হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বর্তমান যেটা আছে সেটা গিফট, যার জন্য এটাকে প্রেজেন্ট বলা হয়। তো প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটি সময়ে কথা বললে কিভাবে কথাগুলো ইংরেজদের যে ইংরেজি ভাষা সেখানে প্রকাশ করা যেত, সেটাই আমাদের এই ট্রান্সলেশন বা টেন্স হিসেবে আজ ধরে নেব। তো আমরা যদি প্রথমেই ধরে নেই টেন্সের তিনটে ভাগ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেটাকে ABC হিসেবে ধরে নিচ্ছি। আতে হচ্ছে প্রেজেন্ট, বিতে হচ্ছে পাস্ট, সিতে হচ্ছে ফিউচার। এই প্রেজেন্টকে আমরা বাংলায় বলে দিলাম আজ, পাস্টকে বলে দিলাম গতকাল, আর ফিউচারকে বলে দিলাম আগামীকাল। আগামীকাল। এটা কেন বলে দিলাম? বিগিনার্সদের কাছে, যারা প্রথম টেন্স শিখতে শুরু করেছে, তারা যে কোনো একটা বাক্যে সেটা কোন বাক্যটা কোন টেন্সে পড়েছে সেটা ধরার ক্ষেত্রে এই তিনটে শব্দকে যুক্ত করে যদি বাক্যটার সাথে, তাহলে সহজেই ধরে ফেলতে পারা যায় যে কোথায় কোন টেন্সে পড়েছে। এই আজটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, আর গতকালটা হচ্ছে অতীত, আর আগামীকালটা হচ্ছে ভবিষ্যৎ। সিম্পল। এইবার আমরা আসছি আমাদের এই আজ, গতকাল, আগামীকাল, ইংরেজির নাম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমি যেটাকে দেখিয়েছি ABC হিসেবে। এইবার এই তিনটে টেন্স খালি একই সব কথা না, এদের আবার চার ভাগে ভাগ করা হতো। প্রেজেন্টের চারটা ভাগ ছিল, পাস্টের চারটা ভাগ ছিল, ফিউচারেরও চারটা ভাগ ছিল। এখানে বলা হয়েছিল প্রেজেন্টটার প্রথমে এক নম্বরের নাম ইনডেফিনিট, যেটাকে সিম্পলও বলা হয়ে থাকে। তার মানে ইনডেফিনিট, এটা হলে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হলে পাস্ট ইনডেফিনিট, এটা হলে ফিউচার ইনডেফিনিট। আর এই দুটোকে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট বসে কেন? ভার্বের সিম্পল ফর্মটা বসে যায় বলে। সিম্পল V1, সিম্পল V2, তাই এটাকে সিম্পল পাস্ট বা সিম্পল প্রেজেন্ট বলা হয়। আর এটা ফিউচার ইনডেফিনিট। তো এইবার কন্টিনিউয়াস মানেই কথাটার মধ্যেই ধরতে পারছি চলছে। কন্টিনিউয়াস ইনডেফিনিট, ইনডেফিনিট মানে এখনও কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এটা অভ্যাসগত বা স্বাভাবিকভাবে বোঝাচ্ছে, আর ওটা ভবিষ্যতে স্বাভাবিকভাবে হবে। আর কন্টিনিউয়াস মানেই চলছে। পারফেক্ট মানে পারফেক্ট সমাপ্ত হয়ে গেছে। এবার আমি এক এক করে দেখাচ্ছি এটা। কন্টিনিউয়াস ইনডেফিনিট, এখানে আমি এক নম্বরে অভ্যাসগত ধরে নিলাম, অভ্যাস বা চিরন্তন সত্য। আমি অভ্যাস বা চিরন্তন সত্য
তৃতীয়টায় শেষ ধরে নিলাম, শেষ, এটাই হবে, ব্যাস। এই তিনটে কথাকে ভিত্তি করে আমি এগিয়ে যাই। তো অভ্যাস শেষ হবে 1 নাম্বার। এই কন্টিনিউয়াস মানে তিনটেই চলছে, এটাও চলছে, এটাও চলছে, এটাও চলছে, তার মানে তিনটেই চলছে। পারফেক্ট মানে এটা একটু আগে শেষ, একটু আগে শেষ, একটু আগে শেষ, কিন্তু এর ফলটা এখনো প্রকাশ হয়নি। তার মানে এটাকে কীরকম, মানে যে কাজটা হয়েছে একটু আগে শেষ হয়েছে, কিন্তু ওই নিয়েই কথা বলছি, ওর প্রভাবটা নিয়েই আমরা কথা বলছি, প্রভাবটা নিয়েই এক্সপ্লেইন করছি, যার জন্য এটা পারফেক্ট টেন্স। আর এখানে 3 নম্বরে এটা শেষ হয়ে যাবে, আর এখানেও হবে অর্থে হবে, হবে। আর এটাও কন্টিনিউয়াস শব্দটা যেখানে আছে আমি বলেছি চলছে, তার মানে এটাও চলছে, এটাও চলছিল, চলছিল হবে অতীতকালে, যেহেতু এটা চলছে না বলে চলছিল করে দিচ্ছি। এখানেও চলবে, এখানেও চলছে না বলে চলবে, যেহেতু ভবিষ্যতে হবে, এই চলছেটাই চলবে, চলতে থাকবে, তখন চলবে। তো এইবার আমার ব্যাপার হচ্ছে এখানেও চলছিল, এখানেও চলছিল, দুটোই কন্টিনিউয়াস, তো তফাৎ তো কিছু থাকবে, এখানেও শেষ, এখানেও শেষ, তফাৎ তো কিছু থাকবে। তো এখানে প্লাস আরেকটা কাজ থাকবে, এখানেও প্লাস আরেকটা কাজ থাকবে, তার মানে তফাৎ হচ্ছে এখানে দুটো কাজ, এখানেও দুটো কাজ, এই 3-এ 4-এ দুটো করে কাজ। আর এখানে কি, এখানেও প্লাস আরেকটা কাজ থাকবে, আর এখানে চলবে, কিন্তু এখানে আগে শুরু উল্লেখ থাকবে, যেটা এখানে উল্লেখ থাকবে এই কন্টিনিউয়াসে। এখানে চলছে, এখানে অভ্যাস, আর এখানে চলছে কিন্তু আগে শুরু। এই কাজটা মানে আমি ইংরেজি লিখছি, এটাই পড়ে গেল চলছে, কিন্তু যদি বলি আমি সকাল থেকে ইংরেজি লিখছি, তখন এটাই পড়ে গেল। যদি টাইম উল্লেখ থাকে বা ওর মধ্যে উল্লেখ থাকে কখন শুরু হয়েছে, আগের থেকে শুরু হয়েছে, তখন এটাই চলে আসবে। তো এবার আমরা দেখি চলছে লিখে দিলাম আগে শুরু, আগে শুরু, এটা ব্র্যাকেটে রেখে দিলাম। এখানেও চলবে লিখে দিলাম আগে শুরু, আগে শুরু, মানে আগে শুরু হয়ে চলবে, এটাও আগে শুরু হয়ে চলবে। আর চলছিল মানে এটা দুটো কাজ, এটা দুটো কাজ, সিম্পলি টেন্সটাকে ধরে নিলাম। এইবার আমরা যখনই কোনো কথা বলবো, সাথে সাথে আমাদের একবারে সবটা ফেললে হবে না, সাথে সাথে এই ABCর মধ্যে কোথায় পড়েছে। আমি বললাম আমি ফুটবল খেলা দেখছি, দেখছি বলছে চলছে, আমি ফুটবল খেলা দেখছি, এটা কখন, আমি ফুটবল খেলা দেখছি আজ, আমি গতকাল ফুটবল খেলা দেখছি, আমি আগামীকাল ফুটবল খেলা দেখছি। এই তিনটে গতকাল, যারা বিগিনার্স তারা তিনটের সাথেই আজ, গতকাল, আগামীকাল বলবে, তুমি ধরে ফেলবে যে এটা কোনখানে পড়বে। আজ ফুটবল খেলা দেখছি, গতকাল ফুটবল খেলা দেখছি, সহজেই বলে যাওয়া যায় এটা আজ হবে। আর আজ হলে তখন ধরে নিলাম এটা প্রেজেন্ট, এ। এবার এবার 4টা ভাগ আছে, এর প্রথমে এ ধরে নিয়ে আমরা টিক মার্ক দিয়ে দেবো, দেওয়ার পরে এবার 4টার মধ্যে কোনটা ফেলবে, ফুটবল খেলা দেখছি, দেখছি মানে চলছে। এবার চলছে বলতে 2 অথবা এটা হবে। এবার ফুটবল খেলা দেখছি, এর মধ্যে কিন্তু আমি বলিনি আগের থেকে শুরু হয়ে দেখছি, টাইম উল্লেখ নেই, তাহলে মানে এটা হবে না, আমার হয়ে গেল 2। সাথে সাথে ধরে ফেললাম A2, ধরে ফেললাম আমি ফুটবল খেলা দেখছি মানে হলো A2, এটাই ধরে ফেলেছি। এইবার এটা ধরে ফেলাও শেষ, আমার কাজটা হবে, আমার বাংলায় আমি এটা বলছি, ইংরেজরা কি করত, আমরা বাংলায় এই চলছি কোথাও ছিল, কোথাও বে, এসব যুক্ত করছি, এসব প্রত্যয় যুক্ত করছি, কিন্তু ইংরেজরা কি যুক্ত করতো এই ভার্বের সাথে, ওরা কি ওই ভার্বের এইগুলো তো বসাতো না, তাহলে ওরা কি করতো, ওরা ভার্বের 3টে ফর্ম ব্যবহার করতো। কি কি 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যাকে বলা হচ্ছে V1, V2, V3। এই V1, V2 টু V3-তে আমরা বসিয়ে বসিয়ে তারা আমাদের এই কথাগুলোর সাথে তফাৎ করতেন। শুধু কি তাই করতেন না, তার আগে কিছু হেল্পিং ভার্ব ব্যবহার করতেন, কখনো কখনো ভার্বটার পেছনে ING ব্যবহার করতেন। এবার হেল্পিং ভার্বগুলো কি ব্যবহার করতেন, কোথায় ING ব্যবহার করতেন, আমি সিম্পলি বলে দিচ্ছি, একদম একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখলে খুব সহজেই আমরা টেন্সের সূত্রগুলো মনে রাখতে পারবো। কীরকম সূত্র, কন্টিনিউয়াস টেন্স যখনই হবে সেটা ভার্বের ING বসবেই,
ব্যাস, তার মানে আমার এখানে এই কন্টিনিউয়াস 2, তার মানে 2 আর 4 আইএনজি হবে, যে কোনো টেন্সেরই 2 আর 4-এ আইএনজি হচ্ছেই, সিম্পল হয়ে গেল। তার মানে 2 আইএনজি লিখে দিলাম, এখানেও আইএনজি লিখে দিলাম, এখানেও আইএনজি লিখে দিলাম। আর আইএনজি মানে ভার্বের শেষে আইএনজি, এটা বলার অপেক্ষা রাখে না, ভার্বের শেষে আইএনজি। আর আইএনজি কোনোদিন V2 এর সাথে হয় না, V3 এর সাথেও হয় না, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মের সাথেও হয় না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও হয় না। আইএনজি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হয়, তার জন্য আমি লিখলাম না V1 প্লাস আইএনজি। এটা সবাইকে মনে রাখতে হবে, আইএনজি প্রেজেন্ট ফর্মের সাথে হয়, তাই শুধু আমি আইএনজি বসিয়ে দিলাম। তাহলে এখানেও যদি আইএনজি হয়, আইএনজি হয়ে গেল, এখানেও আইএনজি হয়ে গেল, এখানেও আইএনজি হয়ে গেল। আমার 6টা টেন্সের মূল ভার্ব মুখস্থ হয়ে গেল একদম। 2 আর 4 মানে চলছে মানে আইএনজি। তাহলে বাকি রইল কি 3 মানে V3 মানে পাস্ট পার্টিসিপল, 3 নাম্বার। প্রত্যেকটা ভার্বের 3টে ফর্ম বলেছি, ডু ডিড ডান, রাইট রোট রিটন, প্লে প্লেইড প্লেইড। ভার্বের চ্যাপ্টারে আমরা দেখিয়েছি ভার্বের ভাগগুলো, কখনো উইক ভার্ব, কখনো স্ট্রং ভার্ব। উইক ভার্বগুলোকে রেগুলার ভার্ব বলে, স্ট্রং ভার্বগুলোকে ইররেগুলার ভার্ব বলে, এগুলো দেখিয়েছি আমরা ভার্বের চ্যাপ্টারে, আমাদের এপিসোডটা দেখে নেবেন। এইবার এখানে যখন এই ফর্ম V3 বসাতো মানে পাস্ট পার্টিসিপল, লাস্ট ফর্মটা ডু ডিড ডানের ডান হবে, রাইট রোট রিটেনের রিটেন হবে। তার মানে এখানে সবসময় V লিখে দিলাম V3, এটাও V3। পারফেক্ট, পারফেক্ট মানে 3 মানে V3, একদম সিম্পল হয়ে গেল। তার মানে আমার কটা সূত্র? 9টা সূত্র মুখস্থ হয়ে গেল, 9টা। বাকি রইল কি? একেরগুলো। একেরগুলো মনে রাখবো, 1 মানে V1, 1 মানে V1 মানে প্রেজেন্ট ফর্মটি। তো এটাও যদি V1 হয়, এটাও যদি V1 হয়, এটাও যদি V1 হয়, হয়ে গেল V1। কিন্তু এর মধ্যে একটা কথাই খালি মনে রাখতে হবে, মাঝখানে যেটা থাকবে পাস্ট ফর্ম সেটা V1 হবে না, সেটা হয়ে যাবে V2। তার মানে 1 মানেই V1, কিন্তু মাঝখানেরটা শুধু V2। পৃথিবীতে একটা জায়গায় ইংরেজি ভাষায় V2 বসে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। এটা সিম্পল কথা, V2 মানে পাস্ট ফর্ম। ডু ডিড ডানের ডিডটা বসবে, রাইট রোট রিটেনের রোটটা বসবে, সিম্পল। তাহলে হয়ে গেল এটা। এইবার মূল ভার্ব বসানো আমাদের কমপ্লিট হয়ে গেল, মূল ভার্ব বসানো। এইবার আসবো হেল্পিং ভার্বের পালা। তার মানে মূল ভার্ব বসাতে গেলে আমাদের কোনো মুখস্থের কোনো ব্যাপার নেই, মনে রাখারও কোনো ব্যাপার নেই। মনে রাখবো কন্টিনিউয়াস মানেই আইএনজি, পারফেক্ট মানে 3 মানেই V3, আর 1 মানেই 1, মাঝখানেরটা আলাদা। হয়ে গেল মুখস্থ। এবার আসছি হেল্পিং ভার্ব। তার মানে আমাদের এই কথাটার সাথে ব্রিটিশরা ইংরেজি ভাষাতে এই কথাটা বসাতো। এবার আসছি যেটা হেল্পিং ভার্বের ব্যাপারটায়। হেল্পিং ভার্বের ব্যাপারটায় যখন আসবো তখন দেখবো একটা কথা, সি মানেই আমাদের শ্যাল উইল বসবেই, শ্যাল উইল। প্রথমটা শ্যাল উইল প্লাস V1 হয়ে গেল। সি মানে শ্যাল উইল বসবে, তার মানে সি এর 2তেও বসবে, হ্যাঁ বসবে। 3তেও বসবে, হ্যাঁ বসবে। 4এও বসবে, অবশ্যই বসবে। তার মানে শ্যাল উইল এই 1, 2, 3 সব জায়গায় বসবে। তারপরে হেল্পিং ভার্ব আরও যা যা থাকবে, কিন্তু শ্যাল উইল বসে তারপরে বাকিগুলো বসবে। এটা হচ্ছে ফিউচার টেন্সের নিয়ম, ফিউচার হলেই শ্যাল উইল বসাতেই হবে। তো এইবার দেখি বাকিগুলো কি বসে। তো 1 নম্বর হয়ে গেল, এটার কোনো হেল্পিং ভার্ব নেই A1-এ এবং B1-এ, সিম্পল। এই দুটো কিন্তু কোনো হেল্পিং, এই 12টা টেন্সের মধ্যে টোটাল এই দুটোর মধ্যে হেল্পিং ভার্ব থাকে না, বাকি সব জায়গায় থাকবে, এই দুটো বাদে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই দুটোর মধ্যেই কিন্তু যত ঝামেলা হবে, যত জটিলতা হবে এই দুটোর মধ্যে। তাই এখানে আমি পরে দেখাচ্ছি কীভাবে নতুন করে আনতে হয় বা কী করতে হয়। তো এখানে চলে গেল 1 নম্বর। 2 নম্বরে হেল্পিং ভার্ব কী হবে? 2 নম্বরের প্রথম এখানে হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর প্লাস আইএনজি। এই আইএনজি মানে তো V1 আইএনজি, এটা বলার অপেক্ষা রাখে না, অ্যাম ইজ আর হয়ে গেল। তাহলে 2 এর পাস্টে কি বসবে? এটার পাস্ট ফর্ম কি? অ্যাম ইজ আরের পাস্ট ফর্ম আমরা জানি ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস আইএনজি হয়ে গেল। এবার তাহলে এটাই কি হবে? এটাই বি আসবে, বিই প্লাস আইএনজি। তার মানে বি আসবে, আর কিছু হবে না? হবে, এই শ্যাল উইল বসাতে হবে। তার মানে শ্যাল বি তারপর আইএনজি, উইল বি তারপর আইএনজি হয়ে গেল এটা।
তার মানে কন্টিনিউয়াস হয়ে গেল অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আর শ্যাল বি উইল বি। এবার আসছে V3 মানে পারফেক্টে হ্যাভ হ্যাজ আসবে, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 হয়ে গেল। তাহলে পাস্টে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি? হ্যাড প্লাস V3, সিম্পল। এবার তাহলে ফিউচারে কি হয়? ফিউচারে তো আর হ্যাড বসবে না, হ্যাজও বসবে না, হ্যাভ বসবে। তাহলে হ্যাভ হয়ে গেল, হ্যাভ প্লাস V3। তাহলে হ্যাভই কি শুধু না, বলা হয়েছিল তার আগে শ্যাল উইল বসবেই, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর V3 হয়ে গেল। এইবার আসছে পারফেক্ট, এটার নামই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস নাম, তাহলে কন্টিনিউয়াসের জন্য আইএনজি বসে গেল। তার মানে কন্টিনিউয়াসের জন্য কি বসবে? এখানে কন্টিনিউয়াসের জন্য বিন বসবে, BEEN, এটাই তফাৎ। এখানে কন্টিনিউয়াসের জন্য অ্যামিজার বসেছে, এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য বিন বসবে, এটাও বিন বসবে, BEN প্লাস BEEN প্লাস। তার মানে বিন বসে গেল। তার মানে এখানেই শেষ না, পারফেক্ট যেহেতু, তো পারফেক্টেরও হেল্পিং ভার্বটা বসে যাবে। প্রত্যেকটার পারফেক্টের হেল্পিং ভার্ব বসে তারপর বিন। তাহলে কি আসবে এখানের? এইটা আগে চলে আসবে, এই যে হ্যাভ হ্যাজটা এখানে এসে তারপর বিন, এখানেও হ্যাড এসে তারপর বিন, এখানেও শ্যাল হ্যাভ উইল হ্যাভ এসে তারপর বিন। তার মানে কি হয়ে গেল? এটা হ্যাভ বিন হ্যাজ বিন, এটা হ্যাড বিন, এটা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, সিম্পল। তার মানে বিন আসবে প্লাস উপরের পারফেক্টের হেল্পিং ভার্বটাও বসবে। এই গেল আমাদের টেন্সের সূত্র, সিম্পল নিয়মে। এই সূত্রগুলো এইভাবে আমরা টেকনিক্যালি মনে রাখবো। এর মধ্যে মুখস্থ করলে একটাও মুখস্থ মনে রাখলে 15 দিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু টেকনিক্যালি আমরা যখন মনে রাখবো এটা সারা জীবন মনে থাকবে। যে এখানে ছবির মতন আমরা চোখ দিয়ে কিন্তু বেশি মুখস্থ করি, ছবির মতন রেখে দেব যে এখানে পারফেক্টটা নিচে নামছে, বিনটা নতুন এসছে, এর কন্টিনিউয়াসের জন্য বিন আসছে, এই পারফেক্ট 4 নম্বরে কন্টিনিউয়াসের জন্য বিন আসছে, 2 নম্বরে কন্টিনিউয়াসের জন্য অ্যামিজ আর ওয়াজ ওয়ার আর বি আসছে, ব্যাস। অ্যামিজারের ফার্স্ট ফর্ম এটা, আর এটার হ্যাভ হ্যাজ থাকবে, এটার ফার্স্ট ফর্ম থাকবে, এটা হ্যাভ থাকবে, আর এখানে তো নেই, এটাই শুধু শ্যাল উইল, সিম্পল। এটা চলে গেল আমাদের হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। এইবার আসছে একটু ঝামেলার কথা। কি ঝামেলার কথা? এই টেন্সটা যে আছে A1, এখানে বলা হয়েছিল যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই ভার্বটার শেষে এস বা ইয়েস ব্যবহার হবে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? আমাদের তখন পার্সোনাল প্রোনাউনে যেতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার এখানে যে হ্যাশটা আছে, এই হ্যাশটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার হবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এবার আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা দেখতে হবে। এটা টেন্সের সমস্ত প্রক্রিয়াটা এর মধ্যেই রয়ে গেল। এবার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আমাদের একটু শিখতে হবে, কেন এখানে এস বা ইয়েস যে কোনো সময় আমরা A1 বা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট যখনই করব তখন প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে এখানে কি ভার্বটার শেষে এস বা ইয়েস হবে, তারপরে আমি অন্য চিন্তা করব। কারণ এখানেই সব স্টুডেন্টরা কনফিউজড হয়, পাজলড হয় এবং ভুল করে যে এখানে কি এস বা ইয়েস হবে। এইবার সিম্পলি আমাদের তখন দেখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি। দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা যখন আমরা বলতে যাব তখন সাবজেক্ট হিসেবে আমরা সাবজেক্টিভ বা নমিনেটিভ পার্সোনাল প্রোনাউনটাকে আমরা ব্যবহার করব, সাবজেক্টিভ বা নমিনেটিভ। এবার নমিনেটিভ বা সাবজেক্টিভ হিসেবে পার্সোনাল প্রোনাউনটা সিম্পল, এখানে থাকে পার্সন, এখানে থাকে সিঙ্গুলার, এখানে থাকে প্লুরাল। এবার পার্সন 3টে হয় 1, 2, 3, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার সিঙ্গুলারে কি হয়? আই মানে আমি। প্লুরালে কি হয়? আই এর প্লুরাল হয়ে যায় উই, হয়ে গেল। এবার সেকেন্ড পার্সনে কি হয়? ইউ, আর ইউ এর প্লুরাল কি হয়? ইউই হয়ে যায়, শুধু মানেটা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। এবার থার্ড পার্সন এখানে কি হয়ে যায়? হি, শি, ইট, তারপর রাম, রহিম, ওটা নাউন, এটা পার্সোনাল প্রোনাউন। এবার এটার তাহলে প্লুরাল কি হয়ে যাবে? দে, হয়ে গেল। এই যে থার্ড পার্সন, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার, কেন? এই যে সিঙ্গুলারের কোথায় এটা, তাই এই যে এই সাবজেক্টগুলো যখন হবে তখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটার শেষে এস বা ইয়েস যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, এটা সাবজেক্টিভ, এই সাবজেক্টগুলো ব্যবহার হয়, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ ভার্বের আগে বসবে।
টেন্সের নিয়মে আমি শুধু টেন্সের ব্যাপারটাই দেখিয়েছি, কিন্তু এবার প্রথমে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। প্রথমে সাবজেক্ট হবে এবং শেষে অবজেক্ট হবে, এটা সবসময়ই। এবার যদি প্রশ্ন আসে সাবজেক্টটাকে, এটা গেল পার্সোনাল প্রোনাউন, আগে এটা সম্পর্কে আরেকটু বলে নিই। এটা সাবজেক্ট হিসেবে হয়, কিন্তু এটারই আবার অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। এই আইটাই অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, কিন্তু যখনই অবজেক্ট হিসেবে ব্যবহার হবে অবজেক্টিভ, তখন এই আই থাকবে না, আইটা হয়ে যাবে মি, আইটা মি হয়ে যাবে। উইটা কি হয়ে যাবে? উই কেটে তখন হয়ে যাবে আস। তাহলে ইউটা কি হবে? ইউটা ইউই থাকবে, ইউটা ইউই থাকবে, এটা একই থাকবে। তাহলে হিটা কি হয়ে যাবে? হি কেটে তখন আসবে হিম। তাহলে সিটা কি হবে? সি কেটে আসবে হার। ইটটা কি হবে? ইটটা ইটি থাকবে। দে কেটে থাকবে, দেটা কেটে দেম, সিম্পলি দেম হয়ে যাবে, ব্যাস। এটা অবজেক্ট, তার মানে ভার্বের পেছনে বসবে। এইগুলো সবসময় ভার্বের পেছনে বসবে, আর আগে যেটা দেখালাম সেটা ভার্বের আগে বসবে। সিম্পল নিয়মটা মনে রাখতে হবে। এইবার সাবজেক্ট শেখা হয়ে গেল, ভার্বের কনস্ট্রাকশনগুলো দেখানো হয়ে গেল, ভার্বের কোথায় কোনটা বসানো হয়ে গেল। এইবার আমরা আসবো বাক্য তাহলে কীভাবে প্রয়োগ করবো। আমরা তো শুধু শিখলেই হবে না, এবার প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো বাক্য কিভাবে প্রয়োগ করব। তো প্রথম আমরা এটাকে মুছে দিই, মুছে দিয়ে যে কোনো একটা বাক্য লিখছি, যে কোনো একটা বাক্য। আমি গান শুনিতেছি, আমি গান শুনিতেছি, শুনিতেছি, সিম্পলি। এইবার আমাদের যে কোনো একটা বাক্য দেখার পর প্রথমেই দেখতে হবে এটা কোন টেন্সে পড়েছে, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। তার মানে যারা বিগিনার্স তারা চিন্তা করবে এই তিনটের সাথে লিখবে আজ, গতকাল, আজ, গতকাল, আগামীকাল, আগামীকাল। দেখি এবার কোনটা বসে। আমি গান শুনিতেছি আজ, আমি গান শুনিতেছি গতকাল, আমি গান শুনিতেছি আগামীকাল। এটাও মেলে না, এটাও মেলে না। তার মানে মিলল কি? আজ। আর আজ বলতে আমরা ধরে ফেলেছিলাম এ টেন্স, এতে। এবার এর চারটা হবে, আমি প্রথমেই ধরে ফেললাম এটা এ ধরেছে, আমি গান শুনিতেছি। এবার এর চারটা তখন ধরতে হবে, 1 2 3 4 ছিল। এবার 1 2 3 4-এ 1 তো অভ্যাস, আমি গান শুনিতেছি, এটা দেখে অভ্যাস বোঝায় না। তাহলে 2 নম্বর কি? চলছে, দেখি তো চলছে কিনা। আমি গান শুনিতেছি, হ্যাঁ চলছে, তার মানে ধরে ফেললাম 2। 3টা একটু আগে শেষ, আমি গান শুনিয়াছি, একটু আগে শেষ, 3। আর 4টা হলো আমি গান শুনিতেছি, কিন্তু উল্লেখ থাকবে কখন, আগের থেকে যে শুরু হয়েছে সেটা উল্লেখ থাকবে। আমি সকাল থেকে গান শুনিতেছি, তখন 4-এ যাবে। যেহেতু সিম্পলি গান শুনিতেছি, তখন আমার ধরে ফেললাম A2 ধরা আমাদের হয়ে গেল। এবার আমার আর কোনো কাজ নেই, আমার এবার কাজটা হচ্ছে সূত্র যা বলেছে তাই করব। এবার A2 বলাও শেষ, আমরা A2 সূত্রটা লিখে মনে মনে প্রথম আমরা বিগিনার্সরা লিখে ফেলবো, তারপর অটোমেটিক্যালি মনে চলে আসবে, সেন্টেন্সটাও চলে আসবে। তো যারা বিগিনার্স, A2 সূত্রটা কি ছিল? A2 বলতেই বলেছিলাম আইএনজি, এবং এর আগে অ্যাম ইজ আর বসবে বলেছি, অ্যাম ইজ আর কন্টিনিউয়াস টু বলতে, এবং তার আগে তো সাবজেক্ট এখানে, আর পেছনে অবজেক্ট বসবেই। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, দ্বিধা নেই যে প্রথমে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট, সিম্পলি হয়ে গেল। এবার অ্যাম ইজ আর, এইবার সূত্র অনুযায়ী বসাই, এক এক করে দেখাও। আর যে কোনো একটা বাক্য যখন নেব ওর মধ্যে ভিএসওটা বের করে নেব। ভিএসও মানে কোনটা? কাজ, কাজটা মানে ভার্ব, ভার্বটাকে ভি বলছি। শুনিতেছি, গান শুনিতেছি। এবার গান শুনিতেছি, এখানে গান শুনিতেছি ভি ধরে নিলাম। এস কোনটা? যে করছে কাজটা, কে করছে? আমি, এটা এস হয়ে গেল। এবার অবজেক্ট কি? গান শুনিতেছি মানে একটা গান আছে, আমি একটি গান শুনিতেছি। সবসময় একটি গানই শোনে, দুটো গান শোনে না, দুটো গান শুনে পাজলড হয়ে যায়। তো এখানে আমি একটি গান শুনিতেছি, এটা ধরে নিতে হবে একটি গান, এ সং হিসেবে ধরে নিতে হবে। এইবার আমি যাচ্ছি এটার কনস্ট্রাকশানে। সাবজেক্ট হিসেবে আমি বসিয়ে দিলাম সাবজেক্টের কোথায়, তাহলে কি লিখলাম? ঠিক সাবজেক্টের নিচে নিচে লিখে দিলাম। কি লিখলাম? আই হয়ে গেল, আই প্লাস এই তিনটের আইয়ের জন্য অ্যাম হয়ে যাবে, অ্যামটা চলে এলো, এই অ্যামের চলে এলো অ্যাম। এবার এই আইএনজি আমি বলেছি, এই আইএনজি মানে হলো শুধু একা বসবে না, V1-এর আইএনজি। তো ভিটাকে শুনিতেছি, গান শোনা, গান শোনা। এবার শোনা কি? লিসনিং। এর মধ্যে একটা কথা আছে, হিয়ারিং মানে স্বাভাবিকভাবে শোনা, আর লিসনিং মানে মনোযোগ দিয়ে শোনা। এবার গানটা মনোযোগ দিয়ে শুনি।
তো কি হবে? লিসেন, LISTEN, লিসেন, এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, লিসেনিং হয়ে গেল। এবার গান, একটি গান শুনিতেছি, তো এই গানটা হয়ে গেল অবজেক্ট। তাহলে কি হবে? লিসেন আ সং হয়ে গেল। একটা সং, সবসময় দুটো সং হবে না। আই অ্যাম লিসনিং আ সং, এই অবজেক্টটা বসে গেল। এইবার মজার ব্যাপার যেটা, দেখো এখানে শুনিতেছিটা ভার্ব, যদি ভি হয় তাহলে গানটা হলো ও অবজেক্ট। গানটা কি শুনিতেছি? গান। এবার অবজেক্ট কি করে বের করে? অবজেক্ট বের করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে এই কাজটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, দেখবে উত্তরটা বেরিয়ে আসবে। যেটা উত্তর হবে সেটাই অবজেক্ট। আমি কি শুনিতেছি? গান, সিম্পলি। এবার যদি থাকতো আমি কাকে শুনিতেছি, যে মানুষ উত্তর হতো, তাহলে ওটা অবজেক্ট। এটাকে বলে, এই জিনিস অবজেক্টটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর মানুষ অবজেক্টটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এবার কিন্তু বসানোর ক্ষেত্রে ওই মানুষ অবজেক্টটা আগে বসবে, আর এই ইনডাইরেক্ট অবজেক্টটা মানে ডিরেক্ট অবজেক্টটা পেছনে যাবে। মনে হয় যেন ইনডাইরেক্ট অবজেক্ট পেছনে বসবে, না, ইনডাইরেক্টটা আগে বসে, ডিরেক্টটা পেছনে বসে। এটা উল্টো নিয়ম, ডিরেক্টটাই পেছনে বসবে আগে। তার মানে ডিরেক্ট ইনডাইরেক্ট যদি দুটোই থাকে তাহলে ডিরেক্টটা পরে বসে, ইনডাইরেক্টটা আগে বসে। যেমন আমি বলছি, এটার যেহেতু আলোচনা করলাম, আমি উদাহরণ একটা দিই। সে আমাকে একটি কলম দেবে। এটা দেখে দেবে কাজ, ভি ধরলাম। দেবে দেখে বুঝে গেছি এটা দেবে, আজ দেবে, আগামীকাল দেবে, না গতকাল দেবে, দেখেই বুঝে গেছি এটা আগামীকাল দেবে। তার মানে সি টেন্স, ফিউচার টেন্সে আগামীকাল যেহেতু দেবে, হয়ে গেল। এইবার আগামীকাল সে আমাকে একটি কলম দেবে, ভি বের করে দিলাম। এবার এস বের করব, সাবজেক্ট। এই কাজটা কে করবে? যে করবে সেই সাবজেক্ট। দেবে কাজটা, কলম দেবে কাজটা কে করবে? সে। তার মানে এস বেরিয়ে গেল। এবার রইল পরে বাকি দুটো যে শব্দ, এইগুলো। এবার দেখি এগুলো অবজেক্ট আছে কিনা। দেবে, কি দেবে? কলম দেবে, হয়ে গেল একটি কলম, একটি কলম। তার মানে এটা একটা অবজেক্ট হয়ে গেল। কাকে দেবে? আমাকে দেবে। তার মানে এটাও একটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট হয়ে গেল। এবার এখানে একটা ডিরেক্ট অবজেক্ট আছে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট আছে। বলেছি মানুষ অবজেক্টটা ইনডাইরেক্ট, তার মানে এই আমাকেটা হচ্ছে ইনডাইরেক্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট, এই দুটো অবজেক্ট। এইবার ইংরেজি যখন করব, কোনটা আগে বসবে? এই যে ডিরেক্ট অবজেক্টটা পরে বসবে, তার মানে ইনডাইরেক্টটা 1 নম্বরে বসবে, ডিরেক্টটা 2 নম্বরে বসবে। আর একটা কথা বলি, বাংলা আর ইংরেজির মধ্যে মূল তফাৎটা হচ্ছে, মূল তফাৎ, বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে এই বাংলায় কাজ বা ক্রিয়ার আগে থাকবে অবজেক্ট, আর ইংরেজিতে ক্রিয়া বা ভার্বের পরে থাকবে অবজেক্ট। সিম্পল। ইংরেজিতে ভার্বের পরে থাকে, বাংলায় ভার্বের আগে থাকবে। এটা সিম্পল নিয়ম। তাহলে এবার আমরা টেন্স ধরে ফেলেছি। সিতে কলম দেবে, C1 আছে, কলম দেবে, স্বাভাবিকভাবে দেবে। তখন আর একটা ছিল দিতে থাকবে, এটা হবে না 2, আর দুটো কাজ নেই, 3 নাম্বার হবে না। আরেকটা আগের থেকে শুরু হয়ে চলছে এমন উল্লেখ নেই, 4 হবে না। তো সিম্পলি দেবে বলতে C1 ধরে ফেললাম। C1 ধরাও শেষ, আমাদের সূত্রটা লেখাও শেষ। কি ছিল সূত্র? C1-এর সাবজেক্ট লিখলাম, প্লাস শ্যাল উইল বসবে, লিখেছিলাম সি মানেই শ্যাল উইল বসে গেল, প্লাস V1 বসেছে, প্লাস অবজেক্ট হয়ে গেল। এবার এক এক করে কেটে কেটে, এই যে এটা ধরাও শেষ, এই সূত্রটা আমাদের মুখস্থ কীভাবে থাকবে? 1 মানে 1 বসে, মাঝখানে একটা শুধু বিতে গণ্ডগোল, 1 মানে 1 বসে গেল, আর শ্যাল উইল, সি মানে শ্যাল উইল বসবেই। আর সাবজেক্ট অবজেক্ট তো মনে রাখার কোনো ব্যাপারই নেই, সাবজেক্ট আগে বসবে, অবজেক্ট পেছনে বসবে, সিম্পলি। তাহলে সাবজেক্টের খাতায় আমি লিখবো, এখানে সাবজেক্ট কেটে দিলাম, সাবজেক্ট কেটে কে বসাবো? হি। এবার শ্যাল উইলের মধ্যে কাকে রাখবো? যেহেতু হি, তাহলে উইল রাখবো, শ্যালটা কেটে দিলাম, উইল হয়ে গেল। এক এক করে প্লাস উইল। এবার দেওয়া ইংলিশ V1 দেওয়া ইংলিশ গিভ লিখে দিলাম, গিভ মানে দেওয়া, ভার্ব হয়ে গেল। এইবার অবজেক্ট আসছে, অবজেক্ট দুটো বলেছি, এবার কোনটা আগে বসবে? এটা আগে বসবে, ইনডাইরেক্ট, আমাকে। তাহলে একটা অবজেক্ট কেটে মি লিখে দিলাম, ঠিক আছে, এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বরটা এখানে লিখতে হবে। এবার 2 নম্বর অবজেক্ট কি? একটি কলম, এ পেন, সিম্পলি। এটা এই মিটা 1 অবজেক্ট, এটা 2
টু অবজেক্ট। তার মানে কি দাঁড়ানো, হি উইল গিভ মি আ পেন। এটা এই ইনডাইরেক্ট অবজেক্টটা আগে বসলো, ডিরেক্ট অবজেক্টটা পেছনে বসলো। এই যে এটা হলো ভার্বটা ধরার কায়দা, মানে কি করে কোথায় বসবে, অবজেক্ট এবং সাবজেক্ট। এইবার তার সাথে একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করে দিই, যেটা আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টদের একটু অসুবিধা হয়, যে আমি ভাত খাবো, ভাত খাবো, এটা A1 ধরে নিলাম, খাবো মানে আমার অভ্যাস, আমি ভাত খাবো, বা আমি ভাত ফিউচারে C1 ধরে নিলাম, C1, এটা আমি ভাত খাবো, ভবিষ্যতে খাবো। এইবার তুমি যদি হয়, তুমি, ভাত তো একই থাকবে, তাহলে খাবো হবে, তুমি কি খাবো হবে না, তুমি তখন খাবো হবে না, তখন কি হবে, খাবে। এই যে ওকারটা একার হলো, এটা নির্ভর করছে এই সাবজেক্টের উপর, ওই যে পার্সোনাল প্রোনাউনগুলো, বে, খাবে, এটা তাহলে এটাও C1, কিন্তু এখানে বে হয়ে গেল, খাবে। এবার যদি বলি সে ভাত খাবে, এটাও খাবে হয়ে যাবে, তারা ভাত খাবে। এই যে কোনটা কি হবে, এটা পার্সোনাল প্রোনাউন ক্ষেত্রে। এবার যদি বলি প্রেজেন্টের ক্ষেত্রে, তাহলে কি হবে, আমি ভাত খাই, আমার অভ্যাস, আমি ভাত খাইতেছি, এটা খাইতেছিটা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা কি হবে, খাচ্ছি হয়ে গেল, আমি ভাত খাচ্ছি। এবার সে ভাত খাচ্ছি হবে না, খাচ্ছে, তখন হবে খাচ্ছে। আর সাধু ভাষা সে ভাত খাইতেছে, আর এখানে খাইতেছি, এখানে খাইতেছে, সে হলে খাইতেছে। এই যে এই সাবজেক্ট অনুযায়ী, এই পার্সোনাল প্রোনাউন অনুযায়ী বাংলায় ভার্বগুলো আমাদের এইভাবে প্রত্যয়গুলো যুক্ত হচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে যে এইগুলো যুক্ত হচ্ছে, সেখানে আমাদের কনসেন্ট্রেশনটার থেকে বেশি কনসেন্ট্রেশন হবে কাজটা কি চলছে, নাকি কাজটা অভ্যাসগত, নাকি কাজটা একটু আগে শেষ। যদি খাইয়াছে, আমি ভাত খাইয়াছি, তুমি ভাত খাইয়াছ, সে ভাত খাইয়াছে। এবার এটারই চলিত ভাষা কি হবে, আমি ভাত খেয়েছি, তুমি ভাত খেয়েছো, সে ভাত খেয়েছে, হয়ে গেল সাধু ভাষা, চলিত ভাষা। আমাকে বেসিক্যালি ধরতে হবে প্রথমে টেন্সের কোথায় পড়েছে, তারপর সূত্র অনুযায়ী বসে যাবে। এটা গেল একটা পর্ব, সেই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ধরে নেওয়া। এইবার প্রশ্ন হচ্ছে, যে কোনো বাক্য যখন দেখব, তখন আমাদের ফার্স্ট এর মধ্যে কনসেন্ট্রেট করতে হবে, কিভাবে আমরা এই বাক্যটাকে সহজে মানেগুলো উপলব্ধি করতে পারবো বাক্য। এবার এক্ষেত্রে আমি বলছি ভোকাবুলারি ব্যাপারটা, যে যত বেশি ভোকাবুলারি কন্ট্রোল করতে পারবে, সে তত ইংরেজিতে ট্রান্সফরমেশন, সেন্টেন্স অথবা স্পোকেন ইংলিশ অথবা রাইটিং স্কিল খুব এগিয়ে যেতে পারবে। এর জন্য আমাদের পার্টস অফ স্পিচের আগের ভিডিওগুলো দেখতে হবে, দেখে শব্দগুলোকে অ্যাবজর্ব করতে হবে, কন্ট্রোল করতে হবে। তারপর যেটা করতে হবে, আমাদের ভার্বগুলো, প্রত্যেকটা ভালো ভালো বইয়ে 300 থেকে 400 মতন ভার্ব দেওয়া থাকে, যেগুলো স্ট্রং ভার্ব, উইক ভার্ব হিসেবে বর্ণনা করা থাকে। তো এটাও একটা ভিডিওতে বর্ণনা আছে, ভার্বের ভিডিওতে স্ট্রং ভার্ব, উইক ভার্বগুলো, ওটাও দেখতে হবে একটু। তো ওখানে ওই ভার্বগুলো, ওই 300 যদি মুখস্থ রাখা যায়, মনে রাখা যায়, তাহলে আমি মনে করি তার যে কোনো বাক্য চলনসই বাক্য বলতে কোনো রকম অসুবিধা হবে না। যার জন্য আমরা ভার্বগুলোকে প্রতিদিন একসাথে পড়ার দরকার নেই, আমি অল্প পড়ব, 5টা করে বসবো, 5টাই ইউজ করব, 5টা করে পড়ে মুখস্থ বলার থেকে 5টা করে পড়ে লিখব একবার, তারপর ওই 5টার বাক্য রচনা করব। বাক্য রচনা একবার করতে পারলে ভার্বটা ভুলব কম। এভাবেই আমরা ভার্বগুলোকে ব্যবহার করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর টেন্সের এখানে যদি কোনো কারো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা উত্তর দিয়ে দেব, এবং আরও কিছু কোয়ারি থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমরা উত্তর দিয়ে দেব এবং সঠিকভাবে তোমাদের গাইড করার চেষ্টা করব। তোমরা এগিয়ে যাও, ইংলিশের দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশের মাধ্যমে তোমরা ওয়ার্ল্ড অফ ইংলিশে প্রবেশ করো। বিশেষ করে বিগিনার্সরা এই চ্যানেলটা দেখে যদি উপকৃত হয়, তাহলে আমরা ধন্য। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি টিপে রাখলে নতুন নতুন যা যা ভিডিও হবে সেইগুলো অটোমেটিক্যালি চলে যাবে তোমাদের কাছে। এবং তোমরা যদি ভাবো তোমাদের বন্ধু
এবং আত্মীয় স্বজন এরাও এই ভিডিও দিয়ে উপকৃত হবে, তাহলে শেয়ার করবে ওদেরকেও। তো এই বলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।